আজকে আমরা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার পড়ব। তড়িৎ চুম্বকত্ব প্রথম টপিকটা সেটা হচ্ছে আমাদের ওরস্টেডের এক্সপেরিমেন্ট, ওরস্টেডের পরীক্ষা। ঠিক আছে, ওরস্টেডের এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো দেখো এই ওরস্টেডের যে এক্সপেরিমেন্টটা এটা কিন্তু আমরা এর আগেও পড়েছি। ঠিক আছে, ভালো করে দেখো ওরস্টেড তিনি কি বলছেন, যদি একটা পরিবাহী তার নেওয়া হয় তাহলে এই পরিবাহী তারটার মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয় তবে এই তারের চারিদিকে কি তৈরি হবে, একটা চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রকে বি দিয়ে ডিনোট করা হয়। এই তারের চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। বিজ্ঞানী ওরস্টেড কিন্তু এই কথাটাই বলেছিলেন। এর পরবর্তী ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানী ওরস্টেড দিতে পারেননি। অর্থাৎ এই যে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র একটা তৈরি হবে, তাহলে চৌম্বক ক্ষেত্র তৈরি হলে নিশ্চয়ই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যও থাকবে। এই প্রাবল্যের মান কত হবে, এই প্রাবল্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, কিভাবে এই প্রাবল্যের মানকে বৃদ্ধি করা যাবে, সেই সম্পর্কে কিন্তু তিনি কিছু বলতে পারেননি। তিনি খালি বলেছিলেন যে শুধুমাত্র তার বক্তব্য যে যদি তড়িৎ প্রবাহিত হয় তার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এবং তিনি একটা পরীক্ষার মাধ্যমে বলেছিলেন যে যদি এই কিভাবে তিনি বুঝতে পারলেন যে একটা তারে তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এই পরিবাহীর পাশে তিনি একটা চৌম্বক শলাকা রেখেছিলেন। চৌম্বক শলাকা মানে ছোট্ট একটা চৌম্বক দণ্ড বলতে পারো, যার একদিকে এন এবং একদিকে এস মেরু থাকবে। তিনি দেখতে পাচ্ছিলেন যে যদি তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হয় তাহলে এই চৌম্বক শলাকাটা একটা নির্দিষ্ট দিকে ঘুরে যায়। ধরো যদি এই দিকে তড়িৎ প্রবাহিত হয়, এর পাশে যদি আমরা এরকম একটা চৌম্বক শলাকাকে রাখি, এর একদিকে এন একদিকে এস মেরু, তাহলে দেখতে পাবো চৌম্বক শলাকাটা এরকমভাবে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, তো তিনি শুধুমাত্র এই ব্যাখ্যাটাই দিয়েছিলেন, এর পরবর্তী ব্যাখ্যা তিনি কিন্তু দিতে পারেননি। এরপর দুইজন সায়েন্টিস্ট বলতে পারো, ঠিক আছে, বায়ো সাভার্ট। ঠিক আছে, এই বায়ো সাভার্ট এখান থেকেই কিন্তু আমাদের চ্যাপ্টার বিশেষ করে শুরু। এই বায়ো সাভার্টস ল থেকেই আমাদের চ্যাপ্টার কিন্তু শুরু, বায়ো সাভার্টের সূত্র। ঠিক আছে, বায়ো সাভার্টের সূত্র, এটা বাংলাতেও লিখে দিচ্ছি, বায়ো সাভার্টের সূত্র। ঠিক আছে, এই বায়ো সাভার্টের সূত্রটা কি, এই দুইজন সায়েন্টিস্ট কিন্তু কি বলছেন, এই দুজন সায়েন্টিস্ট কিন্তু বলছেন যে যদি একটা তারে তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার চারিদিকে কি তৈরি হবে, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এবং সেই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত হবে এবং সেই প্রাবল্য কোন কোন, অর্থাৎ তারা ক্যালকুলেট করেছিলেন যে এই প্রাবল্যের মান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। ঠিক আছে, তো দেখো যদি এরকম একটা পরিবাহী তার নেওয়া হয় এবং সেই তারের মধ্যে যদি আই মাত্রা তড়িৎ প্রবাহিত হয় তাহলে এই তারের চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র পাবো। এই চৌম্বক ক্ষেত্রর মানটা কত হবে, ধরো আমরা এইরকম এই পরিবাহী তারটা থেকে এই কিছুটা দূরত্বে আমরা এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত সেটা বের করব। এর জন্য তারা কি করলেন না, এই পরিবাহী তারটার সম্পূর্ণ অংশের প্রাবল্য একসাথে বের করা কঠিন বলে তারা এই কি করলেন না, পরিবাহীটির উপরে একটা ক্ষুদ্র অংশ নিয়ে নিলেন, ডিএল। ঠিক আছে, এটা হচ্ছে পরিবাহীর উপর একটা ক্ষুদ্র অংশ। এই অংশের জন্য এই বিন্দুতে প্রাবল্য কত সেটাকে তারা ক্যালকুলেট করার চেষ্টা করলেন। তাহলে যেহেতু অংশটাও ক্ষুদ্র তাই প্রাবল্যের মানও খুব কম হবে, তাই এই প্রাবল্যটাকে আমরা ডিবি দিয়েই লিখছি। ঠিক আছে, এই যেখান থেকে আমরা এই ক্ষুদ্র অংশটা নিয়েছি এখান থেকে যে বিন্দুতে আমরা ধরো পি বিন্দুতে ক্যালকুলেট করব প্রাবল্য, এই পি বিন্দুর দূরত্ব ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর, এবং এই যে আর রেখাটা, এই আর রেখাটা ডিএল এর সাথে কোণ করছে কত, থিটা। তাহলে বায়ো সাভার্ট লক্ষ্য করলেন যে এই প্রাবল্যের মানটা তড়িৎ প্রবাহ আয়ের সাথে সমানুপাতিক। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই পরিবাহী তারে যত বেশি প্রবাহ করব, প্রবাহের মান যত বাড়াবো প্রাবল্যের মানও তত বাড়তে থাকবে। আচ্ছা, এই প্রাবল্যের মান ডিএল মানে এই ক্ষুদ্র অংশের সঙ্গেও সমানুপাতিক, অর্থাৎ এই দৈর্ঘ্যটা যত বড় হবে প্রাবল্যের মানও তত আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, এবং চৌম্বক আমরা কি জানি, চৌম্বক বল, তড়িৎ বল,
তারপরে মহাকর্ষীয় বল, সমস্ত বলগুলোই কি করে, ইনভার্স স্কোয়ার লকে ওবে করে। ইনভার্স স্কোয়ার ল বলতে কি বোঝো না, এই তিনটে বলই কিন্তু কি হবে, যদি আমরা দূরত্ব বাড়াই তাহলে এই বলগুলির মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তোমরা সাধারণত দেখে থাকবে, যদি একটা দণ্ড চুম্বক নাও এবং তার সামনে যদি একটা লোহার জিনিসকে রাখো, দেখবে লোহার জিনিসটাকে যত আস্তে আস্তে দূরে নিয়ে যাবে আকর্ষণ বলের মান কিন্তু তত কমতে থাকবে। এটা তড়িৎ বলের ক্ষেত্রেও হয়, তড়িৎ বলও যত দূরে যাবে তত আকর্ষণ বল কমতে থাকবে, এবং মহাকর্ষ বলের ক্ষেত্রেও তাই। দুটো বস্তুকে যত দূরে নিয়ে যাওয়া হবে তাদের মধ্যে আকর্ষণ বলের মান তত কমতে থাকবে। তো সেই কারণে এই চৌম্বক বলও ইনভার্স স্কোয়ার লকে ওবে করে, মানে বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হয় চৌম্বক বল, বা প্রাবল্য বলতে পারো। আর কার সাথে সমানুপাতিক হয়, এই যে মধ্যবর্তী কোণ থিটা দেখতে পাচ্ছ তার সাইনের সঙ্গে হবে সমানুপাতিক। এই সবকটা জিনিসকে আমরা যদি একসাথে লিখি তাহলে আমরা দেখতে পাবো যে ডিবি সমানুপাতিক কি আসবে, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। और আমরা লিখতে পারবো ডিবি ইকুয়াল টু, এখানে একটা ধ্রুবক থাকবে, সেটা হবে মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে বায়ো-সাভার্টের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এটাই কিন্তু বায়ো-সাভার্টের সূত্রের গাণিতিক। এটাকে তোমরা একটু খাতা পেন বের করে লিখে নাও। বায়ো-সাভার্টের সূত্র বলে লিখবে ডিবি সমানুপাতিক আই, ডিবি সমানুপাতিক ডিএল, ডিবি সমানুপাতিক 1 বাই আর স্কোয়ার, ডিবি সমানুপাতিক সাইন থিটা, ডিবি সমানুপাতিক, তাহলে সব কটাকে একসাথে লিখবো আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে ডিবি ইকুয়াল টু হয়ে যাবে মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি নোট লিখবে, ঠিক আছে, মানে যদি তোমাদের কোশ্চেন আসে যে বায়ো-সাভার্টের সূত্রটি ব্যাখ্যা করো, তাহলে কি করতে হবে, তোমাদেরকে এই ছবিটা প্রথমে এঁকে নিতে হবে এবং প্রত্যেকটা টার্মকে মেনশন করে লিখতে হবে প্রথমেই যে কোন জিনিসটার অর্থ কি। মানে ডিবি মানে হচ্ছে এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, আর মানে ডিএল এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, থিটা মানে হচ্ছে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ, আই মানে তড়িৎ প্রবাহ। এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে, তাহলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে, আদারওয়াইজ কিন্তু মার্কস কাটা যাবে, মার্কস কিন্তু রিডাকশন হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারলে বায়ো-সাভার্টের সূত্রটা কি, অর্থাৎ বায়ো-সাভার্টের সূত্রের সাহায্যে আমরা চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য কিন্তু বের করতে পারবো। এটাই হচ্ছে বায়ো-সাভার্টের সূত্রের অ্যাপ্লিকেশন। এর কিন্তু অ্যাপ্লিকেশন অনেক, এর ফলে আমরা কিন্তু কি করতে পারবো, বিভিন্ন ধরনের পরিবাহীর জন্য প্রাবল্যের মান আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে খুব তোমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, ঠিক আছে, যেটা কি না বায়ো-সাভার্টের সূত্রের ভেক্টর রূপ। যদিও কোয়েশ্চেনটা এমসিকিউ আকারে আসার সম্ভাবনা বেশি, মানে 1 মার্কসের কোয়েশ্চেন, তবুও কিন্তু কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। দেখো আমরা বায়ো-সাভার্টের সূত্রটা কি শিখলাম না, ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে দেখো এই ডিবিটা তো একটা ভেক্টর রাশি, আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে ডিএল হচ্ছে শুধুমাত্র ভেক্টর রাশি। তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও তড়িৎ প্রবাহ কিন্তু ভেক্টর রাশি নয়। এখানে আর আরেকটা ভেক্টর রাশি ধরা যেতে পারে, সেই কারণে আমরা কি করব, একে আর এর একক ভেক্টর দ্বারা গুণ করব। আর এর একক ভেক্টর দ্বারা গুণ করছি বলে মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, একক ভেক্টরের মান 1 হয়। যেহেতু আর, এখানে এই আরটা দেখো, এই ভেক্টর আর এবং এই আরটার অর্থ হচ্ছে মড আর। এখানে কিন্তু আমরা সংখ্যা বসাই, দূরত্বের মানটাকে বসাবো 2 3 4 5। আর ভেক্টর আর মানে কি, ভেক্টর আর মানে হচ্ছে 2i ক্যাপ 3j ক্যাপ 4k ক্যাপ। এখানে ভেক্টর আকারে তো কিছু পাচ্ছি না আমরা, সেই কারণে এর একক ভেক্টর দিয়ে প্রথমে একে আমরা গুণ করব। এই একক ভেক্টর দ্বারা গুণ করলে আমরা পাবো কি বলতো, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এই ভেক্টর আর মানে হচ্ছে আর ক্যাপ মানে হচ্ছে ভেক্টর আর ডিভাইডেড বাই মড আর। এটা কিন্তু ক্লাস 11-এর ফর্মুলা। একক ভেক্টর মানে হচ্ছে ভেক্টর আর এবং সেই ভেক্টরেরই মড মানটা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের চলে আসবে এখানে মিউ নট বাই 4 পাই আই ডিএল আর সাইন থিটা বাই এই যে এখানে আর স্কোয়ার, আবার এখানেও দেখো মড ভ্যালুটাই দিয়েছে, তাহলে আর স্কোয়ার ইন্টু আর মানে হবে কি আর কিউব, ডিবি ইকুয়াল টু, এখানেও ডিবি ইকুয়াল টু। और এটাকে দেখো আমরা যেহেতু সাইন থিটা আছে, আমরা জানি যে এ বি সাইন থিটা মানে কি হয়, এ ক্রস বি হয়। তাহলে আমার এটা কি হয়ে যাবে, মিউ নট বাই 4 পাই
আই ডিএল ক্রস আর বাই আর কিউব, এটাই হচ্ছে বায়ো-সাভার্টের সূত্রের কিন্তু ভেক্টর রূপ। ঠিক আছে, এইটাই তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু 1 মার্কসের কোয়েশ্চেন আকারে আসে। তোমাদের পুরো লাইনগুলো স্টেপগুলো না করে দেখালেও হবে, কিভাবে আসছে জিনিসটা সেটা দেখিয়ে দেওয়া হলো, কিন্তু তোমাদের মেন এই লাইনটাকেই মনে রাখতে হবে, কিছুই নেই। দেখো ফর্মুলাটা ছিল μ0/4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। তোমাদের যখনই ভেক্টর রূপ লিখবে তখন এই সাইন থিটা থাকবে না, ডিএল ক্রস আর হয়ে যাবে, যেহেতু ওপরে একটা আর তাই নিচে কিন্তু আর কিউব হয়ে যাবে, আর স্কোয়ারের জায়গায় আর কিউব হবে, এটা কিন্তু মাথায় রাখবে, অপশন দেখলেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বের করব। দেখো এই বায়ো-সাভার্টের সূত্রের প্রয়োগটা কি? এর প্রয়োগ হচ্ছে বিভিন্ন ধরনের পরিবাহীর ক্ষেত্রে, বিভিন্ন ধরনের পরিবাহীর জন্য আমরা প্রাবল্যের মান কিন্তু বের করতে পারি। তাহলে দেখো এইরকম তোমার কাছে মনে করো একটা পরিবাহী আছে, দীর্ঘ পরিবাহী। ঠিক আছে, এই পরিবাহীটা থেকে তোমরা মনে করো একটা নির্দিষ্ট দূরত্ব, এই দূরত্বে তোমরা প্রাবল্য বের করবে। ঠিক আছে, প্রাবল্যটা এখানে বের করতে হবে। ধরে নাও এটা হচ্ছে ডিএল অংশ। ঠিক আছে, এটা ডিএল, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা। ঠিক আছে, এই বিন্দুর সাথে তারের ওপরের শেষ প্রান্তের যে কোণ সেটাকে আমি ধরে নিলাম θ2, আর নিম্নের শেষ প্রান্তের কোণ সেটা কত হবে? সেটা কিন্তু হবে -θ1। কেন -θ1 লিখছি আমরা? দেখো যদি এখান থেকে কোণ পরিমাপ করা শুরু করি, এই লাইনটা পর্যন্ত যাই, তাহলে আমরা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরছি। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোণটাকে ধরা হয় পজিটিভ, এবং এইখান থেকে শুরু করে যদি আমরা নিচের দিকে যাই, দেখো আমাদেরকে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হচ্ছে, তাই না? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কোনো যদি কোণকে পরিমাপ করতে হয় সেই কোণটা হয় নেগেটিভ, তাই কিন্তু এই কোণটা হয়ে গেল আমাদের নেগেটিভ। এই তারের মধ্যে অবশ্যই তড়িৎ প্রবাহ কত হবে? আই। এরপরে দেখো বায়ো-সাভার্টের যে সূত্র, সেই সূত্রটা আমরা কি জানি না, μ0/4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটা হচ্ছে বায়ো-সাভার্টের সূত্র। ঠিক আছে, তো বায়ো-সাভার্টের সূত্র হচ্ছে এটা। এখান থেকে দেখো আমরা কিভাবে মনে রাখবো জিনিসটাকে, দেখো ভালো করে বোঝো। আমাদের কিন্তু আই ডিএল সাইন থিটা আর স্কোয়ার এই সব রাশিগুলোর মান বের করে এই সমীকরণটাতে পুট করে দিলেই আমরা কিন্তু এই পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য পেয়ে যাব। ঠিক আছে, তো কিভাবে করব বলো তো? দেখো প্রথমে দেখতে পাচ্ছি আমরা আলফা প্লাস বিটা, এই কোণ দুটির সমষ্টি কত না 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, আলফা প্লাস বিটা মানে হচ্ছে কত? 180 ডিগ্রি আমাদের। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আরেকটা জিনিস, যে এই কোণটা কিন্তু থিটা হবে, এই কোণটা থিটা। ঠিক আছে, এই কোণটির মান কিন্তু থিটা, তাহলে 90 ডিগ্রি এই ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা 90, এটা থিটা, এটা হচ্ছে বিটা, তাহলে 90 ডিগ্রি প্লাস বিটা প্লাস থিটা ইকুয়াল টু কত হয়? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে বিটা প্লাস থিটা ইকুয়াল টু 180 মাইনাস 90 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটা মানে হবে 90 ডিগ্রি মাইনাস বিটা। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস, সরি বিটা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে বিটার জায়গাতে যদি আমরা ভ্যালুটাকে পুট করি, তাহলে দেখো আলফা ইকুয়াল টু আসবে 180 ডিগ্রি, এই 90 ডিগ্রিটাকে এদিকে নিয়ে এলে মাইনাস 90, আর এটা প্লাস থিটা, তাহলে হবে কত? 90 ডিগ্রি প্লাস থিটা। এটা হচ্ছে কিন্তু আমাদের আলফার মানটা। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু আমাদের আলফার মানটা 90 ডিগ্রি প্লাস থিটা।
ঠিক আছে। আচ্ছা, এই সমীকরণটাই কিন্তু আমাদেরকে কি করতে হবে, যে এটা কিন্তু থিটা কোনটা হয় সবসময় মনে রাখবে, এই সাইন থিটা অ্যাঙ্গেলটা হয় সবসময় এই ডিএল এর সাথে যে আর, মানে এই বিন্দুতে প্রাবল্য বের করছি, এই যে এই দূরত্বটা, এটাকে আমি এখানে আরই লিখছি, ঠিক আছে, এটাকে আমি আরই লিখছি, ঠিক আছে। আচ্ছা, এই দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি এক্স, আর এই যে এখান থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত দূরত্ব, এটাকে ধরে নিচ্ছি আমি এল। তাহলে এই যে আর ডিএল এর সাথে এই আর এর অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন থিটা, তাহলে এখানে অ্যাকচুয়ালি সাইন থিটা হবে না, সাইন আলফা হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমাদের তাহলে ভ্যালুটা কত আসছে, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা আসছে, কার মান, আলফার মান, ঠিক আছে। এই যে এখানে সাইন আলফা আছে, তো সাইন আলফার জায়গাতে আমরা কত লিখব, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, আর সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানেই হচ্ছে আমাদের কস থিটা। এতটা পর্যন্ত তোমরা প্রথমে লিখে নাও, লেখাবো যখন বা করাবো তখন কেউ কিন্তু টোকার চেষ্টা করবে না, পুরোটাকে ফার্স্টে বুঝে নেবে, তারপরে টুকবে, যখন বলবো তখন টুকবে, ঠিক আছে। এবার তোমরা এতটা পর্যন্ত নোট ডাউন করে নাও, ঠিক আছে। এরপরে দেখো আমরা কিন্তু সাইন আলফার মান পেয়ে গেলাম কস থিটা, সাইন আলফার মান কত পেলাম, কস থিটা, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটাকে উপরে লিখে রাখছি এখন, এটা আমাদের পরে কাজে লাগবে, যে সাইন আলফা মানে আমরা তাহলে কত পেলাম, সাইন আলফা মানে পেলাম কস থিটা, এটাকে আমরা এখন শুধুমাত্র লিখে রাখছি, সাইন আলফার জায়গাতে লিখব কস থিটা। এই ত্রিভুজটা থেকে যদি আমরা ট্যান থিটার ভ্যালু বের করি, তাহলে ট্যান থিটা মানে কি হয়, লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা এল, ভূমিটা এক্স, তাহলে কি হবে এল বাই এক্স, এটা হচ্ছে কিন্তু ট্যান থিটার ভ্যালু, ঠিক আছে। তাহলে এখান থেকে এল ইকুয়াল টু কী হবে, এক্স ট্যান থিটা, এখান থেকে যদি আমরা বের করি ডিএল বাই ডি থিটা, তাহলে কী হবে বলো তো, এক্স ইন্টু সেক স্কোয়ার থিটা, ট্যান থিটা ডেরিভেটিভ করলে কী হবে, সেক স্কোয়ার থিটা, তাহলে ডিএল ইকুয়াল টু, সরি এটা ডিএল বাই ডি থিটা মানে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে ডিএল বাই ডি থিটা ইকুয়াল টু এক্স সেক স্কোয়ার থিটা, তাহলে ডিএল ইকুয়াল টু কী হবে বলো, এক্স ইন্টু সেক স্কোয়ার থিটা, এই ডি থিটাটা এখানে চলে আসবে, তাহলে হয়ে যাবে এক্স সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। বলো বোঝা গেল, খুব সহজ জিনিস, ডিএল এর ভ্যালুও আমরা কিন্তু পেয়ে গেলাম। এটাকে লিখে নাও, লেখার পরে এই যে এই লাইনটা লিখেছিলাম আমরা সাইন থিটা, সাইন আলফা সমান কস থিটা, এর তলাতেই আমরা লিখব যে ডিএল ইকুয়াল টু কত এলো আমাদের, ডিএল ইকুয়াল টু এসছে এক্স সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। দেখো তাহলে এখান থেকে আমরা কার কার মান পেলাম, ডিএল এর মান পেলাম, সাইন আলফার মান পেলাম, এরপরে আর এর মানটাকে আমরা কিন্তু বের করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, আর কিভাবে পাবো আমরা, দেখো এখান থেকে দেখো আমরা বলতে পারি যে কস থিটা মানে কি হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আমাদের কাছে এক্স আর অতিভুজটা হচ্ছে আর, তাহলে এই আর কে যদি আমি এই দিকে সাবস্টিটিউট করি, তাহলে আর ইকুয়াল টু এক্স বাই কস থিটা আসবে, আর 1 বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা, তাহলে আর মানে হচ্ছে এক্স সেক থিটা, তাহলে আর স্কোয়ার মানে কত হবে, এক্স স্কোয়ার সেক স্কোয়ার থিটা। এবার এটাকেও কপি করে নাও এখান থেকে এতটা পর্যন্ত, এই যে এই পার্টটাকেও লিখে নাও কপির মধ্যে, খুব সহজ জিনিস কিন্তু, মানগুলোকে খালি বের করবো আর এখানে পুট করে দেবো, তাহলে আমার চলে আসবে, দেখবে খুব সুন্দর সমীকরণ চলে আসবে, ঠিক আছে। এটা লেখা হয়েছে, এটাকে এরপর আমরা কি করব, এখানে লিখে নেব আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার সেক স্কোয়ার থিটা, এই তিনটে মান এরপরে আমরা কি করব, এই সমীকরণে পুট করব। তাহলে দেখো আসবে কি, ডিবি সমান মিউ নট বাই 4 পাই আই, ডিএল মানে কত এসছে দেখো, এখানে ডিএল এর জায়গায় কি লিখবো, এক্স সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর সাইন আলফা মানে এসছে কত, সাইন আলফা মানে এসছে কস থিটা, তাহলে এখানে ডট দিয়ে কি লিখবো, কস থিটা, ঠিক আছে, বাই কি হবে, এখানে জায়গাটা আমার কম ছিল, এটা কিন্তু কস থিটা লেখা আছে। আচ্ছা, এখানে আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার সেক স্কোয়ার থিটা। দেখো ভালো করে যে এই সেক স্কোয়ার থিটার সাথে সেক স্কোয়ার থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওপরের একটা এক্সের সাথে এখানের কিন্তু একটা এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডিবি ইকুয়াল টু পড়ে থাকবে মিউ নট বাই 4 পাই আই, এখানে পড়ে থাকবে কস থিটা ডি থিটা বাই এক্স, এটা কিন্তু আমাদের থাকবে পুরো, ঠিক আছে। এতটা অবধি কিন্তু তোমরা টুকে নাও প্রথমে।
এরপর দেখো আমরা কি করব, আমরা কিন্তু এই যে ডিবিটা পেলাম এটা কিন্তু এই ক্ষুদ্র অংশের জন্য এই পি বিন্দুতে, এই বিন্দুটার নাম হচ্ছে পি, এই বিন্দুতে প্রাবল্য পেলাম। সম্পূর্ণ পরিবাহীটার জন্য প্রাবল্য বের করব কিভাবে, ঠিক সম্পূর্ণ পরিবাহীর জন্য প্রাবল্য বের করতে গেলে আমাদেরকে করতে হয় ইন্টিগ্রেশন। তাহলে এই পরিবাহীটাতে সম্পূর্ণ পরিবাহীর জন্য প্রাবল্য বের করার জন্য এই সমীকরণটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো এখানে ডি থিটা আছে, তাহলে আমাদের কাছে পরিবর্তনশীল রাশিটা থিটা, তাহলে থিটার সাপেক্ষে আমরা কি করব, অবকলন করব। তাহলে দেখো এটা এত দূর অবধি তোমরা টুকে নাও, দিয়ে এখান থেকে দেখো আমরা আবার করাচ্ছি। দেখে নাও এই লাইনটাকে আমরা আবার এখানে ওপরে লিখছি, ইন্টিগ্রেশন ডিবি ইকুয়াল টু ইন্টিগ্রেশন মিউ নট বাই 4 পাই আই কস থিটা ডি থিটা বাই এক্স। এরপরে ইন্টিগ্রেশন করব আমরা। দেখো থিটার সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন করছি, মিউ নট বাই 4 পাই আই বাই এক্সটা ধ্রুবক রাশি, কস থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন করব। ডিবি এর ইন্টিগ্রেশন করলে হয় বি, লিমিটটা কি নেব, দেখো আমার এখানে থিটার ভ্যারি করছে কোন জায়গা থেকে কোন জায়গা। ধরো এই ডিএলটা তো আমি এই পরিবাহীর ওপরে যে কোনো অংশে নিতে পারি, তো ডিএল এর ভ্যালু এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমরা যে কোনো জায়গায় নিতে পারি। তাহলে এখানে থাকলে অ্যাঙ্গেলটা হবে মাইনাস থিটা, আর এখানে যদি ডিএল থাকে তাহলে হবে অ্যাঙ্গেলটা প্লাস থিটা 2। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা মাইনাস থিটা থেকে প্লাস থিটা 2 পর্যন্ত ভ্যারি করছে, তাই তো। এরপরে সবকটা ডিএল, ধরো আমরা এই পরিবাহীর ওপরে অনেকগুলো ছোট ছোট ডিএল অংশ নিয়েছি, সেই ডিএল এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ভ্যারি করছে। সবকটা ডিএল এর জন্য এই বিন্দুতে প্রাবল্যের মানগুলিকে বের করব, সবকটা প্রাবল্যকে যোগ করব, তাহলে মোট প্রাবল্য পেয়ে যাব। এবং এই যোগ করা মানেই হচ্ছে ইন্টিগ্রেশন করা, তাই তো, আর আলাদা করে যোগ করতে হবে না, যোগ করা মানেই হচ্ছে ইন্টিগ্রেশন করা। তাহলে এই ডিএল এর লিমিটটা হবে আমাদের মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2 পর্যন্ত, তাহলেই কিন্তু আমরা সম্পূর্ণ পরিবাহীর জন্য প্রাবল্য পেয়ে যাব। কস থিটার ইন্টিগ্রেশন করলে কত হয়, মাইনাস সাইন থিটা কিন্তু হয় না, এটা মনে রাখবে। কসের ইন্টিগ্রেশন করলে কিন্তু প্লাস সাইন থিটা হয়। আচ্ছা, এরপরে লিমিট মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2, ঠিক আছে। বি ইকুয়াল টু, তাহলে বি ইকুয়াল টু হয়ে যাবে মিউ নট বাই 4 পাই আই বাই এক্স, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়, তাহলে আপার লিমিটটা সাইন থিটা 2 আর লোয়ার লিমিটটা মাইনাস দিয়ে পরে মাইনাস সাইন মাইনাস থিটা 1, ঠিক আছে, মাইনাস থিটা 1। আচ্ছা, সাইন হচ্ছে অড ফাংশন, ইভেন ফাংশন নয়। অড ফাংশন ইভেন ফাংশন দেখো সাইনের গ্রাফ কিন্তু এইরকম হয়, এর কিন্তু সিমেট্রি নেই, ঠিক আছে। এর এই দিকটাকে বর্ধিত করলে এইরকম হবে, কিন্তু কসের গ্রাফের মধ্যে সিমেট্রি আছে, দুটো দিক একই রকমের, এই অক্ষের দুটো দিক একই রকমের। তাই কস হচ্ছে ইভেন ফাংশন, সাইন হচ্ছে অড ফাংশন। মানে সাইনের মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, এর মাইনাস এবং প্লাসের ভ্যালুগুলো আলাদা আলাদা হয়। তাহলে এখানে মাইনাস সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হবে, অর্থাৎ মিউ নট বাই 4 পাই আই বাই এক্স সাইন থিটা 2 মাইনাস অফ মাইনাস সাইন থিটা মানে হচ্ছে সাইনের আগে মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস সাইন থিটা হবে। মানে সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন থিটার এখানে অলরেডি একটা সাইন থিটা আছে, তাহলে কি হবে, প্লাস সাইন থিটা 1। ব্যাস, আমাদের কিন্তু ফর্মুলা চলে এলো। এটাকে এরপরে একটু সাজিয়ে লিখে নিচ্ছি না, মিউ নট বাই 4 পাই আই বাই এক্স সাইন থিটা 1টাকে লিখছি প্রথমে আর থিটা 2কে লিখছি পরে, ঠিক আছে। আগের লাইনটাও কিন্তু ভুল নয়, এটাকে শুধুমাত্র আমরা সাজিয়ে লিখে নিলাম। দেখো আমাদের কিন্তু ফর্মুলা চলে এলো। তাহলে কি করলাম আমরা একটু জিস্ট করে বুঝি তো, কি করলাম আমরা। খুব সহজ কিন্তু, এই প্রমাণগুলো যদি আসে তোমাদের পরীক্ষাতে, এই কোয়েশ্চেনটা দেখো ফার্স্টে তোমরা লিখে নাও তো একটু, তারপরে কিন্তু তোমরা উপরে কিন্তু কোয়েশ্চেন আকারে লেখো, ঠিক আছে। তাহলে মনে থাকবে যে লিখে নাও যে দীর্ঘ বায়োসাভার্টের সূত্রের সাহায্যে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো, ঠিক আছে। তো যদি এরকম প্রশ্ন আসে যে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত হবে, তাহলে তোমরা কি করবে, যে দেখো আমরা ফর্মুলা জানি আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো সমীকরণটাতে দেখো আমরা তিনটে জিনিসের মান বের করব এখান থেকে। ডিএল এর মানটা সাইন থিটা হবে না, সাইন আলফা হবে, মানে সাইন আলফা
ডিএল সাইন আলফা এবং আর, এই তিনটে জিনিসের মান বের করে পুট করে দিলাম, আমাদের সমীকরণ চলে এলো। আর বিশেষ কিচ্ছু করিনি কিন্তু, ঠিক? খুব সহজ জিনিস। ডেরিভেশনটাকে আরেকবার দেখবে বাড়িতে, দিয়ে না দেখে লিখে প্র্যাকটিস করবে, চলে আসবে কিন্তু, খুব কঠিন জিনিস নয়। এরপরে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা করব। দেখো, যদি আমাদের এই পরিবাহীটা অসীম দৈর্ঘ্যের হয়, এরপরে তোমরা বলবে যে তোমাদের কিন্তু বইতে দেখবে যে অসীম দৈর্ঘ্য লেখা আছে, অসীম দৈর্ঘ্যের পরিবাহী। তার মানে অসীম দৈর্ঘ্যের পরিবাহী মানে কতটা বড় হবে পরিবাহীটা? অনেক বড়, যেটাকে আমরা যার শেষ প্রান্ত কোথায় সেটাকে কি আমরা দেখতেই পাবো না? অসীম দৈর্ঘ্য মানেটা কি আসলে? অ্যাকচুয়ালি অসীম দৈর্ঘ্যের পরিবাহীটা কি? অসীম দৈর্ঘ্যের পরিবাহী কি দোকান থেকে আমরা কিনে নিয়ে আসতে পারবো পরিবাহীকে? দেখো, অসীম দৈর্ঘ্যের কনসেপ্টটা কি? অসীম দৈর্ঘ্যের কনসেপ্ট হচ্ছে, মনে করো আমার বোর্ডটা আছে এখানে, আর আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে, মনে করো এই পেনটা আছে এইখানটায়। এই ডিস্টেন্সটা অনেকটা ডিস্টেন্স, ঠিক? অনেকটা ডিস্টেন্স বোর্ডের সাপেক্ষে, বোর্ডটা যতটা লম্বা এই গ্যাপটাও প্রায় ততটাই কিন্তু এই রেখাটাকে যদি আমি একদম, এই পয়েন্টটাকে যদি একদম বোর্ডের কাছে নিয়ে আসি, তাহলে এই দূরত্বের সাপেক্ষে বোর্ডের দৈর্ঘ্যটা কিন্তু অনেকটা বড়। তখন এই দূরত্বের সাপেক্ষে বোর্ডটা হয়ে যাবে কিন্তু অসীম দৈর্ঘ্যের। একটা জিনিসকে ইমাজিন করো, এই যে তোমরা ব্যাকগ্রাউন্ডের যে ওয়ালটাকে দেখছো, একটু দূর থেকে যদি খেয়াল করো তাহলে পুরো ওয়ালটাকে তোমরা দেখতে পাবে, ঠিক? কিন্তু তোমরা যদি খুব কাছে চলে যাও এবং ওয়ালটাকে দেখার চেষ্টা করো, চোখটাকে ওপরে করবে, নিচে করবে, চারিদিকে শুধু ওয়ালটাই দেখতে পাবে, আর কোনো জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে না। তাহলে তোমাদের কাছে তখন এই ওয়ালটা হয়ে যাবে, এই দেওয়ালটা হয়ে যাবে অসীম দৈর্ঘ্যের দেওয়াল। কারণ তোমার যে অ্যারাউন্ড, তুমি যে তোমার চোখের সাহায্যে যতটা জায়গা দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু দেওয়ালই দেখতে পাচ্ছ, আর কিছু দেখতে পাচ্ছ না। তার মানে আমরা বুঝতে পারছি যে অসীম দৈর্ঘ্যের কনসেপ্টটা হচ্ছে এই, যে যদি পরিবাহীর তুলনায় যেখানে তুমি প্রাবল্য বের করবে সেই দূরত্বটা যদি খুব ক্ষুদ্র হলো, পরিবাহীর দৈর্ঘ্যের তুলনায় যে দূরত্বে তোমরা প্রাবল্য বের করছো সেটা যদি খুব কম দূরত্ব হলো, তখন সেই পরিবাহীটাকে আমরা বলবো অসীম দৈর্ঘ্যের পরিবাহী। এক্ষেত্রে অসীম দৈর্ঘ্যের পরিবাহীর ক্ষেত্রে এই যে শেষ প্রান্তের সাথে এই রেখাটা যখন আমি অঙ্কন করব, এটা প্রায় কিন্তু একটা সরল রেখা হয়। বিন্দুটাকে আরো কাছে করে দিচ্ছি, দেখো আমরা, দেখো এইখানে সাপোজ ধরো বিন্দুটা আছে, আর এর সাথে এই যে এই দৈর্ঘ্যটাকে আমরা বের করব। এখানে এই ওপরের অ্যাঙ্গেলটা কত বলেছিলাম? θ2, আর এই নিচের অ্যাঙ্গেলটা ছিল θ1। তো দেখো এই জায়গাগুলো, মানে এই রেখাটাও প্রায় কিন্তু সরল রেখা, অর্থাৎ এখানে কিন্তু প্রায় অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এখানেও প্রায় অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে θ2টাও 90 ডিগ্রি আর θ1টাও কত? 90 ডিগ্রি। তাহলে আমাদের ফর্মুলাটা হয়ে যাবে b = μ0/4π I/x সাইন θ1 এর জায়গাতেও 90 ডিগ্রি লিখবো, প্লাস সাইন θ2 এর জায়গাতেও 90 ডিগ্রি লিখবো। এটা কিন্তু আমরা পড়ছি অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য প্রাবল্য। হেডলাইন দিয়ে দাও, ঠিক আছে? হেডলাইন দিয়ে দাও, অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। নোট বলে লিখবে, হ্যাঁ, নোট বলে 1 নাম্বার দিয়ে লিখবে, নোট বলে 1 নাম্বার দিয়ে লিখবে অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। তাহলে দেখো sin 90 μ0/4π I/x, sin 90 প্লাস sin 90 মানে হচ্ছে 2, তাহলে এই 2 এর সাথে 4 যদি ক্যান্সেল করি তাহলে μ0 I/2πx, এই হয়ে যাবে আমাদের অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। তাহলে নোটের মধ্যে 1 নাম্বার দিয়ে লিখবে অসীম দৈর্ঘ্যের পরিবাহী, তার জন্য এই জিনিসটা পুরোটা লিখে নাও, ছবিটাকেও সাইডে এঁকে নেবে, ঠিক আছে? তারপর লিখবে b = μ0 I/2πx, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নম্বর নোট। 2 নম্বর নোট, এর মধ্যে হেডলাইন দাও অর্ধ অসীম দৈর্ঘ্যের পরিবাহী। কি লিখবে? অর্ধ অসীম দৈর্ঘ্যের পরিবাহী। আবার পরিবাহীটা এখানেও কনসেপ্টটা হচ্ছে দূরত্বের কনসেপ্ট, এখানেও অর্ধ অসীম বলে কিছু তার এরকম পরিবাহী, অর্ধ অসীম বলে কোনো কিছু তৈরি করা যায় না। আমরা বিন্দুর সাপেক্ষে এই পরিবাহীটা যেহেতু অসীম, অর্ধ অসীম, তাই এটাকে বলবো অর্ধ অসীম দৈর্ঘ্যের পরিবাহী। মানে বিন্দুটাকে আমরা কোথায় রাখবো? এইখানে, এইটা হচ্ছে বিন্দুটা। দেখো এই বিন্দুর নিচে কিন্তু পরিবাহীর কোনো অংশ নেই, পরিবাহীটা এখানেই শেষ। পরিবাহীটা সম্পূর্ণরূপে এই বিন্দুটার ওপরে আছে, বিন্দুর নিচে পরিবাহীর কোনো অংশ নেই। আগে যেমন বিন্দুটাকে এখানে রাখছিলাম, নিচেও থাকছিল ওপরেও থাকছিল, এখানে এই বিন্দুর নিচে কিন্তু পরিবাহীর কোনো অংশ নেই। পরিবাহী বিন্দুটার একদিকে আছে,
অর্ধেকটা দিকেই পরিবাহীটা আছে, সেই কারণে এটাকে অর্ধ অসীম বলবো। আবার দেখো এই দূরত্বটা মানে এইখানে যে কোণটা করবে এটা প্রায় একটা সরল রেখা, এখানে অ্যাঙ্গেলটা প্রায় 90 ডিগ্রি হবে, আর এই নিচের অংশে পরিবাহীর কোনো অংশ নেই বলে অ্যাঙ্গেলটা কত হবে বলো, 0 হবে। ঠিক আছে, তাহলে কি করব, বি ইকুয়াল টু হয়ে যাবে মিউ নট বাই 4 পাই আই বাই এক্স সাইন 90 প্লাস সাইন 0, সাইন 0 ভ্যালু তো 0 হয়, তাহলে সাইন 90 ভ্যালু কত হবে, 1 হবে, তাই তো? তাহলে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে এটাই পড়ে থাকবে, তাহলে হয়ে যাবে মিউ নট আই বাই 4 পাই এক্স। এটা হচ্ছে বি এর ভ্যালু, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান, মনে রাখবে। ঠিক আছে, আর এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অভিমুখ। প্রাবল্য তো পেলাম, প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, এর অভিমুখ কোন দিকে হবে, এর অভিমুখটা কোন দিকে হবে? ধরে নাও এই পরিবাহী আছে, পরিবাহীটার এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। কি করবে, খুবই সাধারণ, পরিবাহীটা যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে থাম রাখবে, থাম মানে হচ্ছে এই ফিঙ্গারটা, বাকি 4টে ফিঙ্গারকে এরকম ভাবে ঘোরাবে। পরিবাহীর ক্ষেত্রে দেখো বলরেখাগুলো কিন্তু হয় কিরকম না, এই পরিবাহী তো, পরিবাহীর চারিদিকে বৃত্তাকার ভাবে বলরেখাগুলো থাকে, বৃত্তাকার, বৃত্তের আকারে বলরেখাগুলো থাকে। ঠিক আছে, বৃত্তের আকারে বলরেখাগুলো থাকে, তাহলে এখানেও বৃত্তের আকারে থাকবে, কিন্তু সেই বৃত্তটার অভিমুখ কোন দিকে হবে, এই দিক থেকে এই দিকে হবে না এই দিক থেকে এই দিকে হবে, কিভাবে বুঝবো? তার জন্য কি করবে, যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিকে থামকে রাখবে, বাকি 4টে ফিঙ্গারকে এরকম ভাবে ঘোরাবে, তাহলে দেখো এই দিক থেকে এই দিকে হবে তোমার বলরেখার অভিমুখ। সেই জন্য এই দিক থেকে এই দিকে যেহেতু হচ্ছে, তার মানে পরিবাহীটার এই দিকে প্রবেশ করছে বলরেখাটা, আর এই দিক দিয়ে বেরিয়ে আসছে, যেদিকে প্রবেশ করে সেই দিকে হয় ক্রস, আর যেদিক থেকে বেরিয়ে আসে সেদিকে হয় ডট, তাহলে এইদিকে ক্রস, এইদিকে কি হয়ে গেল, ডট। একই রকম ভাবে যদি এরকম পরিবাহী থাকে, এই দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, এখানে আর এখানে কি হবে, দেখো এইদিকে আবার থামকে রাখবো, এরকম ভাবে ফিঙ্গারটাকে আমাদের ঘোরাবো, তাহলে দেখো এই সাইড থেকে ঢুকছে আর এই সাইডে বেরিয়ে আসছে, তাহলে এইখানে হয়ে যাবে ডট, যেদিকে বেরিয়ে আসে সেদিকে কি হয় ডট, আর যেদিকে ঢোকে সেদিকে কি হয় ক্রস। ধরে নাও একটা তীর আছে আমার কাছে, তীর যদি ঢোকে তাহলে তীরের পেছন দিকটাকে দেখতে পাবো, তীরের পেছন দিকটা ক্রস টাইপের হয়, আর যখন বেরিয়ে আসবে তখন তীরের মুখটাকে দেখতে পাবো, দেখবে এই দেখো এই অংশটা, এই অংশটা একটা ডটের মতো দেখতে, সেই কারণে বেরিয়ে আসার সময় আমরা কি দেখবো, কি দিয়ে ডিনোট করবো, ওটাকে ডট দিয়ে। এর আগে তোমরা এটা একই নিয়মে তোমরা ওই ভেক্টর ক্রসের ক্ষেত্র বের করতে এরকম ভাবে অভিমুখ, তো এইভাবে কিন্তু আমাদের অভিমুখ বের করতে হবে। আজকের লেকচার এত দূরই করছি, নেক্সট দিনের লেকচারে আমরা এই বায়ো-সাভার্টের সূত্রের আর মানে বৃত্তাকার পরিবাহীর জন্য প্রাবল্য বের করব। ঠিক আছে, এরপরে কিন্তু আমরা চলে যাব অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র।